প্রিয় দর্শক, প্রথম আলোর নিউজ রুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি বায়েজিদ আহমেদ। নির্বাচিত খবরে আজ আমরা কথা বলবো বেপরোয়া গতিতে গাড়ি চালানো ও সড়ক দুর্ঘটনা নিয়ে। আর এই বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে আছেন প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক পার্থশঙ্কর সাহা। পার্থশঙ্কর সাহা, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। কেমন আছেন? আছি। আমরা তো যে অবস্থার মধ্যে আছি, আপনি জানেন গতকাল ভোর থেকেই, আগের দিনের ভোর থেকে শুরু হয়ে গেছে যে একের পর এক সড়ক দুর্ঘটনা, এবং আজকে তো আমাদের আলোচ্য বিষয় সেটা। আর সেখানে বেপরোয়া গাড়ি চালানো একটা খুব বড় ধরনের মানে কারণ হিসেবে দেখা দিয়েছে আর কি। হ্যাঁ, আমি যদি আপনাকে একটু পরিসংখ্যান দিই, যে ঈদের দিন রাত থেকে তো শুরু হয়েছে, ট্রেন দুর্ঘটনা হলো, এরপরে হচ্ছে ফেনীতে দুর্ঘটনায় 3 জন মারা গেল, হবিগঞ্জে 4 জন মারা গেল। গতকাল রাতে চিটাগাংয়ের ফিশারি ঘাটে কাতার প্রবাসী এক যুবক মোহাম্মদ সুলাইমান, তিনি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন দ্রুত গতিতে, ওই পাশ থেকে আরেকজন আসছিল, সেও দ্রুত গতিতে, ঠিক আছে, একদম মুখোমুখি সংঘর্ষ। সুলাইমান তিনি মারা গেছেন, কাতার প্রবাসী। 1 মাস আগে তিনি দেশে ফিরেছেন। দেখেন এই পরিবারের কি অবস্থা এখন, সেটাই, আয় রোজগার বন্ধ হয়ে গেল। হ্যাঁ, গতকাল সিলেটের সুনামগঞ্জ দিরাই সড়কের, আমি এলাকার নামটা বলছি, শান্তিগঞ্জ উপজেলা, এখানে শফিকুল নামে এক ব্যক্তি, তিনি নতুন একটি মোটরসাইকেল কিনছেন। ব্যক্তি মানে কিশোর বলতে হবে সম্ভবত, কিশোর কি 30 বছর। আচ্ছা, 30 বছর বয়স যুবক। তো এই ব্যক্তি তার 2 জন বন্ধুকে নিয়ে, তিনি ঈদের আমেজ ছিল, কোনো একটা স্পটে গেছেন, পর্যটন স্পটে ঘুরতে। এত স্পিডে গাড়ি চালাইছেন যে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেছে নিচে, 2 জন মারা গেছে, গাছের সঙ্গে ধাক্কা খেয়েছে, 2 জন মারা গেছে, আর একজনের অবস্থা খারাপ। দেখেন কারণ কি? বেপরোয়া গতিতে প্রবাসী মারা গেল, বেপরোয়া গতিতে। তার মানে মানুষ হিসেবে তারা কিন্তু বড় মানুষ, ছোট মানুষ না, কিন্তু কিশোর না, কিন্তু তাদের ওই সেন্সটা নাই, বেপরোয়া গতিতে তাদের গাড়ি চালাচ্ছে। এটা কি মনে করেন যে আমাদের কি কঠোর আইন না থাকার কারণে, সড়কের ক্ষেত্রে যে শৃঙ্খলার ক্ষেত্রে যে আইন থাকা দরকার, সেটির কি দুর্বলতা আছে? দেখেন, আমরা সড়ক দুর্ঘটনায় কম বেশি অন্তত 6000-এর মতো মানুষ প্রতি বছর মারা যায় আর কি। হ্যাঁ, এটা খুব বড় ধরনের একটা ডিজিজ যেগুলো হয় তার চাইতে অনেক ক্ষেত্রে বেশি হচ্ছে আর কি আমাদের সড়ক দুর্ঘটনায় মার। তো এবং এটা আজকের এই বছর 1-2 বছর 5 বছর আগের ব্যাপার না, এটা ধারাবাহিকভাবে হয়ে আসছে, এবং এমন একটা ঘটনা যে এটা কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব। হ্যাঁ, নিয়ন্ত্রণ করা সম্ভব। এর একটা আমাদের আইন আছে, আইনের, তারপর হচ্ছে যে সড়ক পরিবহন আইন আছে, তারপরে দুর্ঘটনা ঘটলে কি ধরনের শাস্তি, সমস্ত কিছুই আছে, তারপরেও হয়ে যায়। তার মানে কি, যে ধরনের দুর্ঘটনা তো বিশ্বের সব দেশেই কম বেশি দুর্ঘটনা আছে, কিন্তু আমাদের এখানে যেটা হয় সেটা হচ্ছে যে আপনি মানে ওই যে অপরাধ করেও নিষ্কৃতি পাওয়ার যে বিষয়টা আর কি, সেটা একদম মানে এটা একটা সংস্কৃতিতে পরিণত হয়ে গেছে। তো এই সংস্কৃতিতে পরিণত হওয়ার জন্যই আমরা অনেক নতুন আইন করছি, নতুন সড়ক করছি, নতুন নতুন যানবাহন আনছি। মানে যোগাযোগ খাতে তো এখানে বিনিয়োগ কম না, কিন্তু সেই জায়গাটাতে আসলে কোনো ফল এখানে পাওয়া যাচ্ছে না, বরং দিনকে দিন পরিস্থিতির অবনতি হচ্ছে বলা যায়। আমি যদি আপনাকে একটু ধরিয়ে দিই, দেখেন বাংলাদেশের সড়ক পরিবহন আইন 2018 আছে, সেটার 105 ধারায় কি আছে, যে যদি কোনো চালকের বেপরোয়া বা অবহেলাজনিত ড্রাইভিংয়ের কারণে মৃত্যু বা গুরুতর আহত হয়, তবে এটি একটি অপরাধ, এটি একটি ফৌজদারি অপরাধের কথা বলা হয়েছে, এবং এর জন্য সর্বোচ্চ 5 বছর কারাদণ্ড এবং 5 লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। দেখেন আইনের কি ফাঁক আছে এখানে। এখানে বলা হয়েছে বেপরোয়া বা অবহেলাজনিত কারণে। ড্রাইভার ইচ্ছাকৃতভাবেও যদি কাউকে মেরে ফেলে, অ্যাক্সিডেন্ট করে ফেলে, সেখানে সে বলবে কি আমার ব্রেক ফেল হয়েছে, আমার নিয়ন্ত্রণে ছিল না, বা পেছন থেকে অন্য কেউ অন্য কোনো গাড়ি ধাক্কা দিয়েছে। হ্যাঁ, ফাঁক কিন্তু রয়ে গেছে, এবং হাইকোর্টে যদি যায় তাহলে এটা ঝুলে যাবে, দীর্ঘমেয়াদী হয়ে যাবে। না, সে একটা ব্যাপার আছে যে দেখেন এই আইনের আবার একটু কথাও আছে, যে সেক্ষেত্রে তার কথাই তো একমাত্র বিষয় এই জায়গাটাই না। পুলিশ কিন্তু এই ঘটনার তদন্ত করবে, পুলিশ এই জিনিসটা দেখবে, এবং পুলিশকে একটা মানে আপনার ক্ষমতাও দেয়া আছে যে তিনি কিন্তু দ্রুতই চালককে গ্রেফতার করতে পারেন, এবং 90 দিনের মধ্যেই মামলাটা করতে হবে, মামলা করতে হবে, এবং ক্ষতিপূরণ আদায়ের কথা বলা হচ্ছে। তো সেই জায়গাটাতে যে খুব দ্রুত পার পেয়ে যাবে ব্যাপারটা এইরকম না, যদি
পুলিশ তার কাজে আন্তরিক হয়। মানে মামলা তো আমাদের দেশে শুধু এই মামলা না, অনেক মামলারই ঘটনা ঘটে যেখানে পুলিশের তদন্ত রিপোর্ট হয়তো সঠিকভাবে থাকে না বা এরকম গাফিলতি থাকে, এরকম অনেক ঘটনা আমরা জানি। তো এক্ষেত্রে যদি ওই জিনিসটা না থাকে তাহলে কিন্তু এই শাস্তিগুলো বাস্তবায়ন করা সম্ভব। হ্যাঁ, সেখানে ফাঁকফোকর তো আছে, কিন্তু এখানে হচ্ছে প্রশাসনের আন্তরিকতার বিষয়টা হচ্ছে খুব জরুরি। দাদা, আপনি আমি সবাই এই সড়ক দুর্ঘটনার রিপোর্ট রেগুলার পড়ি করি এবং আমরা দেখি বাংলাদেশে নিয়মিতভাবে যেভাবে সড়ক দুর্ঘটনা ঘটে, চালকের ভুলের কারণে হোক, অবহেলার কারণে হোক, বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে হোক, অথবা তিনি দায়ী এ কারণেই যদি হোক না কেন, বাংলাদেশে এমন নজির কি আছে? খুব কম। আপনি যেটা বলেছেন যে ইচ্ছাকৃতভাবে সড়ক দুর্ঘটনা বা বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে মানুষ মারা যাওয়ার পরে তার শাস্তি হয়েছে এমন রেকর্ড দুর্লভ। আমি তো একদম শুরুতেই আপনাকে বলেছিলাম যে আমাদের হাতে তো দৃষ্টান্ত নেই। উন্নত যদি দৃষ্টান্ত থাকতো, ভালো দৃষ্টান্ত থাকতো, তাহলে তো এরকম হতো না। আমি সেই ক্ষেত্রে আসি যে আপনি যে বেপরোয়ার কথা বললেন, আমাদের এক সহকর্মী নুরুল আমিন তিনি একটা প্রতিবেদন করেছেন যে বেপরোয়া গাড়ি চালানোর পুলিশ সদর দপ্তরের তাদের একটা প্রতিষ্ঠান রিসার্চ অ্যানালিসিস অ্যান্ড ইনোভেশন, তাদের ওই উইং এর 2024 সালে তারা 2023 সালের ডেটা ব্যবহার করেছেন ওই জায়গাটাতে, ব্র্যাকের সহযোগিতায়। তো সেখানে বলা হচ্ছে যে 42% দুর্ঘটনা হচ্ছে বেপরোয়া গাড়ি চালানোর জন্য আর কি। এবং দেখেন এখানে আমি জানি না যে আপনি যেহেতু ঈদ উপলক্ষে আমরা এই আলোচনাটা করছি, সেখানে কিন্তু মানে একটা বিষয় যে ঈদের সময় কিন্তু দুর্ঘটনার এটা বেশি ঘটছে, এবং সেটা আবার ঈদ উল আজহার সময়টা দেয়া আছে যে 2023 সালে ওদের পুলিশের হিসেবে ছিল 2100 মতো ঘটনা, এবং প্রতিদিন হচ্ছে 6 জন করে মারা গেছে সেই বছর। কিন্তু ঈদ উল আজহার সময় সেটা হচ্ছে দেখা গেছে যে 11 জন করে, তার মানে ওই সময়টাতে বেশি হয়েছিল আর কি। ওই রিপোর্টেই বলা আছে যে 29% সড়ক দুর্ঘটনা ঘটে যে রাস্তার নাজুক অবস্থার কারণে। হ্যাঁ, সেটা হচ্ছে যে পথচারী পারাপার, সেই পথচারী পারাপারে জেব্রা ক্রসিং না থাকার কারণে 19% দুর্ঘটনা ঘটে, আর 5% দুর্ঘটনা ঘটে গাড়ির যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকার কারণে, আর 3% দুর্ঘটনা ঘটে গাড়ির চালক নেশাগ্রস্ত থাকে। আচ্ছা, ক্লান্ত থাকে সেটাও কিন্তু একটা 42% যে ক্ষেত্রে বলা হয়েছে, সেখানে ক্লান্তিও একটা কথা বলা হয়েছে আর কি। এখানে বলা হচ্ছে যে 2% দুর্ঘটনা ঘটে বিভ্রান্ত অবস্থায় গাড়ি চালানোর কারণে। আচ্ছা, আর ওই গবেষণায় দেখা গেছে সড়ক দুর্ঘটনাগুলোর মধ্যে বেশি ঘটনা ঘটে যে পথচারীকে চাপা দেয়া, রাস্তা পারাপারে অসতর্ক থাকা। দেখেন এখানে বলা হচ্ছে যে অতিরিক্ত সময় ধরে গাড়ি চালানোর জন্য যে তারা ক্লান্ত হয়ে পড়ে, সেটা খুব ওই যে 42% ক্ষেত্রে বলা হয়েছে। তো এটার একটা কারণ কি, ওই সময়টাতে আমরা জানি যে আমাদের প্রচুর চাপ থাকে, যে তারা বাড়ি ফিরবে বা বাড়ি যাবে এবং ঢাকায় ফিরবে, এই যে চাপটা যখন থাকে তখন এই ফিটনেসবিহীন গাড়িগুলোর তখন রমরমা হয়ে যায়, এবং তারা যত দ্রুত ট্রিপ দেবে সেটা কিন্তু মাইক্রোবাসের ক্ষেত্রে সত্য, তারপরে হচ্ছে বাসগুলোর ক্ষেত্রে সত্য, যে যত দ্রুত তারা ট্রিপ দিয়ে আরেকটা ট্রিপ নিতে পারবে কিনা। এই যে অর্থের পেটে মালিকেরও হয়তো এক ধরনের মানে কি বলবো যে চাপ থাকে, চালকেরা তখন বাধ্য হয় এই কাজগুলো করতে। মানে এটা একটা ভিশাস সার্কেলের মতো আর কি। আপনি চাইলে কিন্তু একজনকে ধরলে হচ্ছে না, পুরো সিস্টেমটা আসলে এরকম হয়ে গেছে আর কি। এখন সেই জায়গাটা আপনি দেখেন যে এখানে আবার একটা কথা, যে আমি কয়েকটা ইয়েতে দেখছি, গবেষণায় দেখছি যে ঈদুল আজহার সময় কিন্তু একটু বেশি হয়। কেন জানেন? সেটা হচ্ছে যে রাস্তাঘাটে কিন্তু অনেক সময় এই পশুর হাট থাকে, তো সেগুলোকে দেয়া, মানে সেগুলোর কারণেও এটা তো এক ধরনের বাধাগ্রস্ত হয়। তো এবং ওগুলো কেন হয়? রাস্তার উপর হাট তো বসানোর কোনো নিয়ম নেই, কিন্তু আমরা জানি যে স্থানীয় প্রভাবশালীরা, রাজনৈতিকভাবে যে শক্তিশালী লোকজন, তারা এই কাজগুলো করে পারেন। সেগুলো আমরা মানে ওই রমজান ঈদের সময় আসলেই, ঈদুল আজহার সময় আসলে কিন্তু আমরা প্রতিনিয়ত রিপোর্টও করি, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু এগুলো খুব বেশি কাজে দেয় না। কেন? তারা এত বেশি শক্তিশালী, এটা একটা বড় নেটওয়ার্ক। আপনি পরিবহন খাতের কথা বলবেন না রাজনৈতিকভাবে শক্তিশালী যে চক্রের কথা বলবেন, তারা উভয় মিলেই তো আসলে অনেক শক্তিশালী মানুষ, সেজন্য এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে আর কি। দাদা, পুলিশের ওই গবেষণায় যে ফাইন্ডিংস এসেছে সেগুলো আমি একটু বলছি। যে গাড়ির পেছনে আরেকটি গাড়ির ধাক্কা দেওয়ার যে দুর্ঘটনা, এর কারণে যে অ্যাক্সিডেন্টটা হয় সেটির হার 24%, আর দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ 17%। এছাড়া চালকের নিয়ন্ত্রণ হারানোর জন্য 12%, থেমে থাকা গাড়ি ধাক্কা দেওয়ায় 7%, আর চলন্ত দুটি গাড়ির পাশাপাশি সাইড বাই সাইড অ্যাক্সিডেন্ট হয় 11% দুর্ঘটনা ঘটে। আপনি কিছুক্ষণ আগে বললেন যে হয়তো মালিকের তাড়া থাকে, অথবা সে একটা ট্রিপ শেষ করে আরেকটা ট্রিপ শুরু করবে। এটা আপনি বলছেন
কমার্শিয়াল গাড়ির ক্ষেত্রে বা ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রেও হতে পারে। আচ্ছা, যেই গাড়ি ধরেন প্রাইভেট কারও আছে, অন্য হাইয়েস্ট আছে, সে হয়তো একটা ট্রিপ শেষ করে আরেকটা ট্রিপ ধরবে। কিন্তু আমি যেই দুটি ঘটনার কথা শুরুতে উল্লেখ করলাম, একজন কাতার প্রবাসী চট্টগ্রামে আর সিলেটের সুনামগঞ্জের দিরাই, সেখানে কিন্তু দেখেন এটা মোটরসাইকেল আরোহীরা এরা কিন্তু বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল। এখানে কিন্তু তার একটা ট্রিপ শেষ করে আরেকটা ট্রিপ ধরার কোনো ব্যাপার ছিল না, শুধুমাত্র অসতর্ক মনোভাব এবং বেপরোয়া গতিতে। আপনি খেয়াল করে থাকবেন যে আপনি যদি এলাকায় যান, গ্রামে যান, দেখবেন যে মোটরসাইকেল চালাচ্ছে, পেছনে আরেকজন বসে আছে, তিনি সেলফি তুলছেন, তিনি ভিডিও করছেন, তিনি মোবাইলে কথা বলছেন। এরকম কিন্তু আমি একটু কথা বলি যে কোনো মনিটরিং না মনিটরিং নেই। আর একটা বিষয় হচ্ছে কি যে এই যে মোটরসাইকেল দুর্ঘটনা তো সবসময় বেশি হচ্ছে, আমরা জানি যে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা সবচেয়ে বেশি। এখন ওই যে নতুন মোটরসাইকেল কিনেছিলেন কিন্তু যিনি 3 জন, হ্যাঁ 2 জন মারা গেছেন যে ঘটনায়, তো সেটার হচ্ছে যে এই যে থ্রিল, আমি জোরে চালাচ্ছি দেখানোর একটা বিষয় আর কি। হ্যাঁ, তো এটা তো আপনি রাজধানীতেও দেখেন না, বিশেষ করে রাস্তা ফাঁকা পেলে এরা তো এক একজন মানে রাস্তায় গাড়ি চালায়, অসম্ভব দ্রুত গতিতে চালায়, কিন্তু কাউকে ধরে এই গতি নিয়ন্ত্রণ করার, গতি মনিটরিং করার তো যন্ত্র বা ব্যবস্থাপনা আছে আর কি। আমরা কি দেখেছি যে এইভাবে ধরা হচ্ছে খুব বেশি করে? আমরা দেখি না সব সড়কে। সেটি কিন্তু নিয়ন্ত্রণের জন্য, মানে এই রাস্তায় সর্বোচ্চ স্পিড এত থাকবে বলা সময় কিন্তু দেখা যায় না একদম, সেটাও আছে। তো এটা হলো যে আসলে ওইটা হচ্ছে ব্যক্তিগত, কি বলবো, যে ব্যক্তিগতভাবে তার সচেতনতার অভাব। এবং অভিভাবকদেরও কিন্তু এক্ষেত্রে আমি একটু দায়ী করতে চাই যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিশোরদের হাতে মোটরসাইকেল তুলে দিচ্ছে, যে আবদার করছে সে মোটরসাইকেল নেবে এবং দিয়ে দিচ্ছে তার বাবা মা। হ্যাঁ, তো এটা কি ধরনের বিষয়? মানে তাকে তো আমি একটা যে কি বলবো, যে একটা মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি আর কি। এইরকম ঘটনাও তো ঘটছে। হ্যাঁ দাদা, কুমিল্লাতে যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হলো, এরপরে 12 জন মারা গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু এই ঘটনায় শোক জানিয়েছেন বিবৃতি দিয়ে। তিনি বলেছেন ওই দুর্ঘটনায়, কারণ উনি বগুড়ার সঙ্গে রিলেট করেছেন, বগুড়ার দুর্ঘটনা রেশ কাটতে না কাটতেই কুমিল্লা ট্রেন দুর্ঘটনা ঘটলো। তিনি বলেছেন যে ওই দুর্ঘটনার সঙ্গে যারা দায়িত্বে অবহেলা করেছেন তাদেরকে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তিনি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তার মানে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি, যদিও রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি রাষ্ট্রপতি, কিন্তু সরকার প্রধানমন্ত্রী, তিনি যখন এই কনসার্ন দেখিয়েছেন, আমরা আশা করব নিশ্চয়ই এই সড়কের ক্ষেত্রে শৃঙ্খলা ফিরে আসবে এবং আইনটাকে সংশোধন করার জন্য উদ্যোগ নেবে। না, সেটা অবশ্যই। আর একটা বিষয় দেখেন যে এই ঘটনাগুলোর সঙ্গে সঙ্গেই কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছেন, মন্ত্রীরা কিন্তু ছুটে গেছেন এলাকাগুলোতে আর কি। হ্যাঁ, এবং প্রায় সর্বোচ্চ পর্যায় থেকে যে কথাগুলো এসছে, আমরা আসলে সেগুলোর বাস্তবায়ন দেখতে চাই। আমরা তো এর আগেও দেখেছি এই ঘটনাগুলো আর কি। হ্যাঁ, ঘটনা ঘটার পরে এই কথাগুলো বলা হয়, তারপরে তদন্ত কমিটি, তারপরে দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিশ্রুতি, এই সমস্ত কিছুই থাকে। এবারও আছে, আমরা এবার আস্থা রাখতে চাই। তো এটার ইমপ্লিমেন্টেশন হবে, বাস্তবায়ন হবে, সেটা দেখতে চাই। দাদা, সড়কের ক্ষেত্রে শৃঙ্খলা আনা, দুর্ঘটনা কমানো এবং চালকদের জবাবদিহিতার মধ্যে আনতে সিভিল সোসাইটি দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। ইলিয়াস কাঞ্চন অনেকদিন ধরে আন্দোলন করে আসছেন এবং গণমাধ্যমে তো নিয়মিত প্রতিবেদন হচ্ছে। সেখানে আপনি জানেন যে অতীতে একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি পরিবহন শ্রমিক নেতা, আবার মালিক, আবার সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তার যে সিন্ডিকেটের বিরোধিতার কারণে সড়ক পরিবহন আইন যুগোপযোগী করা এবং দোষীদের শাস্তির বিধান করার উদ্যোগ নেওয়া যায়নি। অনেক সময় নেওয়া হলেও কিন্তু সেটি বাস্তব হয়নি। আমরা আশা করেছিলাম যে অন্তর্বর্তী সরকার এসেছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, ওই সরকার হয়তো এই ক্ষেত্রে কাজ করবে। আমরা কিন্তু তাদেরকেও কাজ করতে দেখিনি। এখন নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে, আমাদের আশা যে এই সরকার নিশ্চয়ই আমরা সেই প্রত্যাশা রাখতে চাই, সরকারের ক্ষেত্রে শৃঙ্খলা আনতে এবং জবাবদিহিতার মধ্যে আনতে নিশ্চয়ই সড়ক পরিবহন আইনটা সংশোধন করবে। সেটাই, সেই প্রত্যাশা তো আমাদের থাকবে। এবং এটা দেখেন, ওভারনাইট তো এটা হবে না। আপনি চাইলেই কালকে থেকে আমি সমস্ত সড়ক দুর্ঘটনা প্রয়োগ করতে হবে। এবং এটা আমরা একটা স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী, আমরা সবসময় একটা মাস্টার প্ল্যানের দিকে যাই। মাস্টার প্ল্যানের তো দরকার না, এটা হচ্ছে আপনি ছোট ছোট করে প্ল্যান করেন। আপনি 1 বছরের, 5 বছরের মধ্যে এটা করবেন, 10 বছরের মধ্যে এটা করবেন। এই যে ছোট ছোট ভাগ করা এবং একটা লক্ষ্য নির্ধারণ করা, এই জিনিসগুলো হয়তো থাকা দরকার বলে আমাদের মনে হয়।
দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি দারুণ বিশ্লেষণ করেছেন। ধন্যবাদ আমরা আশা করব যে সরকার আরও অ্যাক্টিভ হবে এবং মানুষজন বিশেষ করে চালকেরা দায়িত্বশীল হবে এবং এটার জন্য সড়কের গাড়ি কিভাবে চলাচল করছে সেটির জন্য কিন্তু পুলিশ আছে, হাইওয়ে পুলিশ আছে এবং যারা সংশ্লিষ্ট তারা নজরদারি করবেন এবং আরও দায়িত্বশীল আচরণ করবেন। আবারও ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, নির্বাচিত খবরে কথা বলছিলাম বেপরোয়া গতিতে গাড়ি চালানো ও সড়ক দুর্ঘটনা নিয়ে কথা বলছিলেন প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক পার্থশঙ্কর সাহার সঙ্গে। নির্বাচিত খবর আজ এ পর্যন্তই। আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো সহকর্মীকে নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।